চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত রাতভর ধানের শেষে নির্বাচনী শোডাউন। সরকার গঠনের সুযোগ পেলে দুর্নীতি অপরাধ দমনে কঠোর হওয়ার ঘোষণা তারেক রহমানের। এই দেশই আমাদের প্রথম ঠিকানা, এই দেশই আমাদের শেষ ঠিকানা। সেই জন্য এই দেশকে গড়ে তুলতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সারা দেশে জমজমাট নির্বাচনের আবহ। অলিগলি পাড়া মহল্লা প্রার্থীদের পদচারণায় সরগরম। 11 দলের পক্ষে এনসিপির পদযাত্রা শুরু। মানুষের বুকে দাঁড়ি পাল্লা। ভোটার আকৃষ্ট করতে রাজনৈতিক দলগুলোর হাতিয়ার থিম সং, জেনজিদের টার্গেট করে অভিনব কৌশল, গণসংযোগ আর প্রচারে বিপুল প্রতিযোগিতা। জুলাই অভ্যুত্থানে আনাসহ চানখারপুলে 6 জনকে হত্যার রায় আজ। পুলিশের সাবেক 8 শীর্ষ কর্মকর্তার মধ্যে প্রধান 4 আসামি পলাতক। গাইবান্ধায় আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযান ঘিরে তুলকালাম। 4 পুলিশ সদস্যকে মারধর, মোটরসাইকেল ভাঙচুর, জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা। বাংলাদেশ ব্যাংকের অর্ডার সংশোধন ইস্যুতে বিতর্ক। মন্ত্রীর মর্যাদা চান গভর্নর, প্রস্তাবে সায় নেই অর্থ উপদেষ্টার। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। চট্টগ্রামের সাথে সম্পর্ক আবেগের আর বৃহত্তর কুমিল্লা নোয়াখালীর সঙ্গে আত্মীয়তার, এমন ব্যক্তিগত অধিকারের কথা স্মরণ করে ধানের শেষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ক্ষমতায় এলে টুটি চেপে ধরবেন দুর্নীতির, খালেদা জিয়ার সরকারের মতো কঠোর হবেন অপরাধ দমনে। ফেনীর জনসভায় বলেন, নতুন করে আবার কেউ যেন ভোট ও কথা বলার অধিকার কেড়ে নিতে না পারে, সেজন্য সতর্ক থাকতে হবে। রাতভর কুমিল্লায় ভাষণ দেন একাধিক সমাবেশে। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। ছবি তুলেছেন জিহাদ ইসলাম ও তানভীর মিজান। উত্তাল সমুদ্রের পাশে বীর চট্টলার জনসমুদ্র, যারা আজন্ম অদম্য সাহসী আর যে মাটি ঐতিহাসিকভাবে প্রতিরোধের তীর্থস্থান। সেই জনপদে প্রায় 21 বছর পর জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান। বারোয়ালিয়ার পূর্ণভূমিতে ধানের শীষের নয়াকাণ্ডারিকে সাদরে সম্ভাষণ জানায় সংগ্রামী সমাবেশ। কি সমতল, কি পাহাড়, কি ধর্ম কিংবা বর্ণ, জিয়া পুত্রকে কাছে পেয়ে আপন করে নেয় জনতা। তারেক রহমান বক্তব্য শুরু করেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়। রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা না করে বরং অধিকার আদায়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। বিএনপিকে সরকার গঠন করতে হবে। আপনারা যদি বিএনপির পাশে থাকেন, আপনারা যদি বিএনপিকে সমর্থন দেন, 12 তারিখের নির্বাচনে আপনারা যদি বিএনপিকে ধানের শীষে জয়যুক্ত করেন, তাহলেই একমাত্র আমরা পরিবর্তনগুলো করতে পারবো। আপনারা কি আছেন আমাদের সাথে? আলহামদুলিল্লাহ। খালেদা জিয়া সরকার চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার পরিকল্পনা করেছিল জানিয়ে তারেক রহমান বলেন, সেই পরিকল্পনার বাস্তবায়ন করবেন তিনি। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে, যাতে করে এই এলাকার মানুষ ব্যাংকিং সুবিধা সহ সকল কিছু এখানে বসেই কাজ সেরে নিতে পারে। দুপুর 12:30 এই চট্টগ্রাম অঞ্চলের সঙ্গে বিএনপির সম্পর্ক গভীর করেন খালেদা জিয়া, যার প্রতিদান ভোটের মাঠে দিয়ে আসছে এই অঞ্চলের মানুষ। তবে জনমনের প্রশ্ন, আগামী দিনে সেই সম্পর্ক কতটা অগ্রসর হয়। তবে মঞ্চ থেকে তারেক রহমান আশ্বস্ত করেছেন, আগামীতে এই চট্টগ্রামের সঙ্গে বিএনপির সম্পর্ক হবে আরও গভীর।
চট্টগ্রাম থেকে সড়কপথে ফেনীতে যান তারেক রহমান। ফেনীর মেয়ে খালেদা জিয়ার ছেলেকে দেখতে পাইলট স্কুল মাঠে মানুষের ঢল নামে। বৃহত্তর নোয়াখালীর 13টি আসনের প্রার্থীদের জন্য অধিকারের সুরে পরম স্বজনদের কাছে সমর্থন চান তিনি। এই দেশ আপনার আমাদের সকলের শেষ ঠিকানা। এই দেশেই আমাদের জন্ম, এই দেশেই আমাদের মৃত্যু, এই দেশই আমাদের প্রথম ঠিকানা, এই দেশই আমাদের শেষ ঠিকানা। সেই জন্য এই দেশকে গড়ে তুলতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পথে 14 গ্রামে জনসভায় ভাষণ দেন বিএনপি চেয়ারম্যান। এরপর যান কুমিল্লা দক্ষিণ ও চাঁদপুরের প্রার্থীদের জনসভায়। জনতার কাছে তুলে দেন ধানের শীষের প্রার্থীদের। ওই যে বললাম আপনাদের একটা জরুরি গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করতে হবে। ধানের শীষের সিল দিয়ে ধানের শীষকে নির্বাচিত করতে হবে। এরপর দাউদকান্দি ও নারায়ণগঞ্জে সমাবেশ করবেন বিএনপি চেয়ারম্যান। এই যে কামরুলের হাতে আমি ধানের শীষ দিয়ে আরিফিন শাকিল, যমুনা নিউজ, কুমিল্লা। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যারাই ক্ষমতায় আসবে তাদের সহযোগিতা করার কথা বললেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দেশব্যাপী পদযাত্রা শুরুর আগে বাংলা মোটরে দলীয় কার্যালয়ের সামনে কথা বলেন তিনি। আজ শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রথম দিনের কার্যক্রম শুরু হবে এনসিপির। এরপর 5 ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে চলবে নির্বাচনী পদযাত্রা। 24টি জেলা ঘুরে ঢাকায় এসে পদযাত্রা শেষ হবে। এনসিপি ও জোটের প্রার্থীদের পক্ষে গণসংযোগ চালানো হবে এই পদযাত্রায়, জানান আসিফ মাহমুদ। পাশাপাশি গণভোটে হ্যার পক্ষেও প্রচার চালানো হবে। ইতিপূর্বেই আমরা বিভিন্ন জায়গায় আমাদের নির্বাচনী কর্মসূচি পালিত হয়েছে, তবে অফিসিয়ালি আজকে থেকে শুরু হচ্ছে। আমরা সংস্কার, সার্বভৌমত্ব এবং সুশাসন প্রতিষ্ঠায় এবং একই সাথে গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার লক্ষ্যে আগামীকাল শহীদ ওয়াসিমের কক্সবাজারে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের মধ্য দিয়ে আমরা এটা আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করব। সিরাজগঞ্জে ভোর থেকে প্রচারণা কার্যক্রম শুরু করেছেন প্রার্থীরা। সেখানে আছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন সেখানে? এখন তো অনেক সকাল, সেখানে জনসমাগম কেমন দেখছেন, প্রচারণা কেমন দেখছেন, জানাবেন আমাকে। সোহার, ইতিমধ্যে কিন্তু ঠিক কাকডাকা ভোর থেকেই অর্থাৎ ফজর নামাজ পর থেকে কিন্তু এখানকার যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু সেই প্রচারণা শুরু করে দিয়েছেন। দেখার চেষ্টা করে দেখতে পারবেন আমার পিছনে মূলত ঠিক তারা সেই নির্বাচন যে প্রচারণা সেটি কিন্তু তারা শুরু করে দিয়েছেন সকাল থেকেই। এখানে তারা দুটি ভোট অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় ভোটের জন্য এবং গণভোট দুটি নিয়ে কিন্তু আসলে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং প্রার্থীরা কিন্তু অনেকটা উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে তারা কিন্তু সেই যে তাদের যে অর্থাৎ প্রতিশ্রুতিগুলো সেই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন এবং উৎসবমুখর পরিবেশে তারা কিন্তু সেই তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অনেকটাই উৎসবমুখর পরিবেশ কিন্তু আমরা দেখছি সিরাজগঞ্জের 6টি আসনের মধ্যেই কিন্তু আসলে প্রার্থীরা সবচেয়ে বেশি এখানকার প্রতিশ্রুতি দিচ্ছেন যে সেটি হচ্ছে যে এখানকার নদী ভাঙন রোধের জন্য কিন্তু তারা বেশিরভাগ বলছেন যে নদী ভাঙন রোধ কল্পে যে সমস্ত কার্যক্রম সেগুলো করবে। তাঁত শিল্পকে উন্নয়ন সহ বিভিন্ন যে কার্যক্রমগুলো রয়েছে অর্থাৎ বিভিন্ন উন্নয়নমূলক যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেটি কিন্তু আসলে প্রার্থীরা দিয়ে যাচ্ছেন। বিশেষ করে সব দলীয় প্রার্থী যারা রয়েছেন সকল প্রার্থী কিন্তু আসলে ভোটারদের দাঁড়িয়ে যাচ্ছেন। আমরা কিন্তু সকাল থেকে দেখছি যে এখানকার প্রার্থীরা তারা কিন্তু ভোটারদের কাছে যাচ্ছেন এবং প্রার্থীর সমর্থকরা যারা আছেন তারা কিন্তু ঠিক ঢাকা ভোট থেকে কিন্তু একদম মধ্যরাত পর্যন্ত তাদের যে প্রচারণা যেটি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু প্রতিটি প্রার্থীর বাড়িতে অর্থাৎ ভোটারদের বাড়িতে যাওয়ার চেষ্টা করছেন এবং ভোটারদের কাছে তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন এবং নির্বাচনের পর সেই তারা কি কার্যক্রমগুলো করবে সেটি কিন্তু তারা এখানে বলছেন। যেখানে ভোটাররাও কিন্তু অনেকটাই চৌকসভাবে রয়েছেন। তারা কিন্তু বলছেন যে আসলে এবছরে তারা ভোট দেবেন এবং অনেকটাই সুষ্ঠু সুন্দর পরিবেশ চাচ্ছেন। সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে এখানকার সিরাজগঞ্জে যে সমস্ত অর্থাৎ ভোটাররা রয়েছেন তারা কিন্তু সেই নির্বাচন কেন্দ্রে যাবেন এবং তারা ভোট প্রয়োগ করবেন। একটা উৎসবমুখর পরিবেশ কিন্তু আমরা সিরাজগঞ্জে লক্ষ্য করছি এবং প্রার্থীরাও কিন্তু আসলে তাদের সেই প্রতিশ্রুতি সেগুলো দিয়ে যাচ্ছেন এবং ভোটারও পুঙ্খানুপুঙ্খভাবে তারা জাজ করবেন। তারপরে তারা সেই তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিবেন। আরেকটা কিন্তু সিরাজগঞ্জে এই যে উৎসবমুখর পরিবেশে যদিও এবছরে খুব একটি আসলে পোস্টার ব্যানার এগুলো নেই, না থাকার পরেও কিন্তু মানুষের মাঝে সেই উৎসবের যে আমেজটি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং অনেকটাই উৎসবমুখর পরিবেশে কিন্তু আমরা লক্ষ্য করছি যে সিরাজগঞ্জের এই 6টি আসনের যে নির্বাচনের যে পরিবেশ সেটি কিন্তু অনেকটা সুন্দর রেখেছে প্রশাসন। এটি যদি সার্বিকভাবে সর্বশেষ পর্যন্ত যদি এই একই অবস্থা থাকে তাহলে কিন্তু এখানকার ভোটাররা যারা রয়েছেন
তারা কিন্তু তাদের মনের মতো করে তাদের সেই প্রার্থীকে তারা ভোট প্রয়োগ করতে পারবেন, এমনটা কিন্তু আমরা লক্ষ্য করছি। সিরাজগঞ্জে অর্থাৎ আমরা দেখানোর চেষ্টা দেখতে পাবেন প্রার্থী কিন্তু একদম ঠিক ভোটারদের বাড়ির ভিতরে চলে গেছেন এবং ভোটারদের বাড়িতে গিয়ে তারা আসলে এখানে তারা ভোট চাচ্ছেন এবং আমরা দেখছি যে প্রার্থীরাও কিন্তু সেই ভোটারদের কাছে গিয়ে খুব কাছে গিয়ে তারা কিন্তু ভোট প্রার্থনা করছেন। অর্থাৎ ভোটারদের কাছ থেকে ভোট নিতে প্রার্থীদের যে কৌশলগুলো সেটি কিন্তু আমরা খুবই সুন্দর করে লক্ষ্য করছি এবং এভাবে কিন্তু সিরাজগঞ্জের প্রতিটি আসনেই কিন্তু প্রার্থীরা তারা ছুটে যাচ্ছেন ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং তারা কিন্তু উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে তারা প্রার্থীদের কাছে ভোট প্রার্থনা করছেন। উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে সিরাজগঞ্জ 6টি আসনে নির্বাচন প্রচারণা চলছে। জয় রুবেল, আপনাকে ধন্যবাদ। চমকপ্রদ ছন্দ, সুর আর লিরিকের থিম সঙ্গে ভোটারদের আকৃষ্ট করতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। বাংলার সৌন্দর্য সংস্কৃতির দৃশ্যায়নের পাশাপাশি থাকছে দলগুলোর প্রচারণা। সরকারের পক্ষ থেকেও হ্যাঁ এবং না ভোট সহ পুরো নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে বিশেষ থিম সং প্রচার করা হচ্ছে। তরুণ ভোটার বিশেষ করে জেনজিদের কাছে নান্দনিক প্রচার কৌশল পৌঁছে দিতে চলছে রীতিমতো প্রতিযোগিতা। নতুন ধারার প্রচারণাকে স্বাগতই জানিয়েছে দেশের মানুষ। আহমেদ রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দেশটা তোমার বাপের নাকি কিংবা আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে সহ বহু গান 2024-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনকে করেছিল উজ্জীবিত। এবার নির্বাচনী প্রচারণায়ও তরুণদের আকৃষ্ট করতে রাজনৈতিক দলগুলো তৈরি করেছে বেশ কিছু থিম সং। মাইকিং, পোস্টারিং, SMS এর মতো প্রচারের ধরন বদলে এখন প্রচারণা চলছে ডিজিটাল প্ল্যাটফর্মে। জাতীয়তাবাদী শক্তি বিএনপি প্রচারণার শুরুর দিনই উদ্বোধন করেছে তাদের থিম সং। ভোট দিবেন কিসে, ধানের শীষে শিরোনামে ডিজিটাল প্ল্যাটফর্মে ভোটারদের কাছে তাদের বার্তা সহজভাবে পৌঁছে দিতেই এমন আয়োজন। ইউটিউব, ফেসবুক সহ অন্যান্য মাধ্যমে মুক্তি পাওয়া এই থিম সঙ্গে ব্যবহার হয়েছে সবার আগে বাংলাদেশ সহ দলের একাধিক পরিচিত নির্বাচনী স্লোগান। গানটিতে আবহমান বাংলার সৌন্দর্য, শিল্প ও সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে। শাহবাগে মাদুর পেতে এনসিপির নির্বাচনী থিম সং উদ্বোধন করে দলের নেতাকর্মীরা। ভোটের মিছিলে আমার প্রতীক শাপলাকলি শিরোনামে থিম সঙ্গে আছে 24-এর গণঅভ্যুত্থানের আন্দোলনের ছবি, আবহমান বাংলার সৌন্দর্য, দলটির প্রচারণা ও তরুণ সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের যাপিত জীবনের প্রতিচ্ছবি। এনসিপি নেতাদেরও দেখা গেছে এই থিম সঙ্গে। তাদের পদযাত্রা ও বিভিন্ন সময়ের রাজনৈতিক প্রচারণার দৃশ্যও আছে এটিতে। জনগণ জানে সমাধান, ভালো লোকে লোকে বার পাল্লা, মানুষের বুকে দাঁড়ি পাল্লা। নির্বাচনের আরেক দল জামায়াতে ইসলামী অনানুষ্ঠানিকভাবে বেশ কয়েকটি থিম সং প্রচার করেছে দলটির কর্মী সমর্থকরা। এর মধ্যে দলের আমির সহ নেতাকর্মীদের সমাবেশ ও মিছিলের ছবিও দেখা গেছে। দলটির প্রতীক ও সাধারণ মানুষের উচ্ছ্বাসও আছে থিম সঙ্গে। শোনো শোনো জনগণ, শোনো দিয়া মন, অনেক ত্যাগের বিনিময়ে এলো নির্বাচন। এছাড়া সরকারের পক্ষ থেকেও এবার ভোটারদের উৎসাহ দিতে প্রচার করা হচ্ছে বিশেষ থিম সঙ্গের, যেখানে ভোটাধিকার কেন গুরুত্বপূর্ণ সে বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে যুক্ত করা হয়েছে সরকারের এই থিম সংটিতে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। 2024 সালের 5 আগস্ট রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে আজ। গত মঙ্গলবার রায় প্রস্তুত না হওয়ায় ঘোষণা পিছিয়ে আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। চানখারপুলে পুলিশের গুলিতে শহীদ হন শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস সহ 6 জন। এই মামলায় 5 মাসের বিচার প্রক্রিয়া শেষে পুলিশের সাবেক 8 শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে আজ রায় দেওয়ার কথা। এটি পুলিশ বাহিনীর বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের প্রথম রায়। মামলায় পলাতক প্রধান 4 আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনার সাবেক এডিসি শাহ আলম, মোহাম্মদ আক্তারুল ও মোহাম্মদ ইমরুল। গত বছরের 14 জুলাই মামলার বিচার শুরু হয়, 11 আগস্ট শুরু হয় সাক্ষ্য গ্রহণ। এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 26 জন। জবানবন্দিতে হত্যাকাণ্ডের তথ্য, ভিডিও ফুটেজ, ফোনালাপ সহ নানা তথ্য উপস্থাপন করা হয়। এই রায় সরাসরি সম্প্রচার করতে পারে বিটিভি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করতে গেলে পুলিশের ওপর হামলা হয়। এ ঘটনায় 4 পুলিশ সদস্য গুরুতর আহত। রোববার রাতে আসামি গ্রেফতারে উপজেলার কাঠবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় গেলে পুলিশের ওপর হামলা হয়। স্থানীয়রা জানান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেফতারের জন্য তার বাড়িতে গেলে সংগঠনের নেতাকর্মীরা পুলিশ সদস্যদের ঘরের ভেতরে আটকে মারধর করে। এ সময় পুলিশের 2টি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। আহতরা হলেন গোবিন্দগঞ্জ থানার পুলিশ অফিসার সেলিম রেজা, কায়েস, মুমিনুল ও কনস্টেবল হোসেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে পুলিশ। সে সময় পালিয়ে যায় হামলাকারীরা। এই ঘটনায় চেয়ারম্যান জোবায়ের সহ জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গোলাপ গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক আইনে করা মামলার এজাহারভুক্ত আসামি। বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন নিয়ে চলছে বিতর্ক। নিজেদের ক্ষমতা বৃদ্ধি করতে অনড় বাংলাদেশ ব্যাংক মন্ত্রীর মর্যাদা চান গভর্নর। তবে এমন প্রস্তাবে সায় দিচ্ছেন না অর্থ উপদেষ্টা। জানান, গভর্নরকে মন্ত্রিত্ব দেওয়ার নজির খুব কম। তার মতে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা যথেষ্ট, তা ব্যবহার করতে হবে। সরকারের কাছে জবাবদিহিতাও চান এই নীতি নির্ধারক। বিশ্লেষকরা মনে করেন, গভর্নরের সক্ষমতা প্রয়োগের সঙ্গে নীতি গ্রহণেও দেখাতে হবে দক্ষতা। রিমন রহমানের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংক দেশের আর্থিক ব্যবস্থার প্রধান নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। মূল কাজ মুদ্রানীতি প্রণয়ন, ব্যাংকের কার্যক্রম তদারকি, মুদ্রা ইস্যু করা এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 বলে পরিচালিত হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে গভর্নরের পদমর্যাদা এবং অপসারণ প্রক্রিয়া নিয়ে উঠেছে প্রশ্ন। এই অর্ডারে বলা হয়েছে, গভর্নর হবেন আইনসভা ও স্থানীয় সরকারের একজন সদস্য। সরকার ইচ্ছা করলে গভর্নর এবং ডেপুটি গভর্নরকে অপসারণ করতে পারবে। পরিবর্তিত এই অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন চেয়ে বাংলাদেশ ব্যাংক অর্ডার 2025 অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ। সেখানে গভর্নর পদ মন্ত্রীর মর্যাদার প্রস্তাব করা হয়। একই সঙ্গে বলা হয়, সরকারের কাছে নয়, জাতীয় সংসদের কাছে জবাবদিহি করবে বাংলাদেশ ব্যাংক। পর্ষদে রাখা যাবে না সরকারি কর্মচারী। এমন এক প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক অর্ডার নিয়ে দ্বিধাদ্বন্দ্বে সরকার। অর্থ উপদেষ্টা বলছেন, গভর্নরের মন্ত্রীর মর্যাদার নজির খুব একটা দেশে নেই। খুব কম কান্ট্রিতে হয়তো মন্ত্রীর মর্যাদা আছে। বিশ্ব পাকিস্তান হিসেবে শ্রীলঙ্কা মাঝখানে একজনকে দিয়েছিল, ওই যে একজন গভর্নরকে মন্ত্রীর মর্যাদা দিয়েছিল, আবার পলিটিক্যালি অ্যালাইন। ব্যাপারটা হলো বাংলাদেশ ব্যাংকে কিন্তু যথেষ্ট অটোনমি, বোথ অপারেশনাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ। ওদের যা করে সব, ওদের বাজেট ঠিক করে, ওরা কি এক্সপেন্ডিচার করে, আমরা কোনো ইন্টারফেয়ার করি না। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মনে করেন, বাংলাদেশ ব্যাংক পরিচালনা ব্যক্তির উপর নির্ভর করে, তবে সরকারের কাছে জবাবদিহিতার পক্ষে ডক্টর সালেউদ্দিন আহমেদ। আপনাকে দেখাতে হবে যে ইউ আর ক্যাপেবল টু রান। তো কেউ ইন্টারফেয়ার করেন। আপনি যদি ঠিকঠাক কাজ না করেন বা বসে থাকেন, একটা পার্টিকুলার রেগুলেশনের দরকার ছিল, আপনি এটা করছেন না, তো গভর্নমেন্ট থেকে বলবে না যে তুমি এটা করো না, আমরা একটা কমিটি করে দিচ্ছি। একটা সভারেন পাওয়ার একজন কাছে জবাবদিহি করতে হবে তো, কারণ যারা ওরা যে কাজটা করছে সরকারের বিহাবে, তো টাকা সাবাচ্ছে সরকারের বিহাবে, আপনি ফাইন করছেন সরকারের বিহাবে, আপনি হয়তো আর্ন করছেন বা রেট অফ ইন্টারেস্ট ঠিক করছেন, কিন্তু একেবারে ইন্ডিপেন্ডেন্ট একেবারে কাজ করেন তো সরকার, এটা তো প্রাইভেট প্রতিষ্ঠান তো না। শুধু ব্যক্তির ক্ষমতা বৃদ্ধি নয়, সঠিক নীতি প্রণয়ন ও সাহসিকতার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ। শুধুমাত্র গভর্নরের পদমর্যাদা যদি বাড়ানো হয় তাহলেই যে সেটা আপনার স্বাধীন হবে তা কিন্তু নয়। এটা কিন্তু নির্ভর করছে গভর্নর এবং কেন্দ্রীয় ব্যাংকের এই সক্ষমতা কতটুকু আছে। সেই সক্ষমতাটা যদি কম থাকে, তাহলে আপনি যতই তাকে ক্ষমতা দিন না কেন, তার পদমর্যাদা তত বৃদ্ধি করেন না কেন গভর্নর মহোদয়ের, তাহলে কিন্তু তার থেকে আপনি যে সুফলটা আশা করেন সেটা কিন্তু আসবে না। কিছু কিছু জায়গায় পরিবর্তন দরকার আছে, এটা আমি স্বীকার করি, কিন্তু এটা যে একেবারে বর্তমান অবস্থায় এটা যে একটা সবচেয়ে বড় বাধা, তা কিন্তু আমি মনে করি না। বাংলাদেশ ব্যাংক অর্ডার 2025 পর্যালোচনা করছে সরকার। দেখি কতটা করা যেত, আমাদের সময় যে করবো এটা একটা মেজর ডিসিশন। আমার রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। খুলনা 2 আসনকে ধরা হয় ওই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন। নির্বাচনী এলাকাটিতে আদালত, হাসপাতাল, বাজার, সরকারি দপ্তর, বিভাগীয় বিভিন্ন কার্যালয় সহ গুরুত্বপূর্ণ স্থাপনার অবস্থান। নির্বাচনী প্রচার সমাবেশে আসনটি জমজমাট। নগরবাসীর সমস্যারও কমতি নেই। সমাধানের আশ্বাস নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা। অনেকের অভিমত, লেভেল প্লেইং ফিল্ড সবার অনুকূলে নেই। জাতীয় সংসদ নির্বাচনে আপনার মূল্যবান ভোটটি ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় প্রদান করুন।
প্রচারণায় সরগরম খুলনা নগরী। দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত চলছে মাইকিং, গণসংযোগ। ভোট চাইতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। দলীয় নেতার পক্ষে সরব সমর্থকরাও। খুলনা ২ আসনে প্রার্থী আছেন ৩ জন। বিএনপি প্রার্থী খুলনা মহানগর শাখার সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জামায়াত ইসলামীর প্রার্থী দলটির কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও মহানগর শাখার সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, আর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আমানুল্লাহ। এদের মধ্যে নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। তরুণরা বেশি করে ভোট দেবেন, এই জন্য এবারে ভোট নিয়ে মানুষের প্রত্যাশা অনেক, এবং আমরা সেই প্রত্যাশাকে পূরণ করার সংকল্প নিয়ে যাত্রা শুরু করেছি। ইসলামী আন্দোলনের প্রার্থী ওমরা পালনে দেশের বাইরে, তার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন কর্মী সমর্থকরা। অপরদিকে দেশ নিয়ে জামায়াতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে জানিয়ে আসছেন জাহাঙ্গীর হোসাইন হেলাল। ভোট চাইছেন দাঁড়িপাল্লা প্রতীকে। ভোট কেন্দ্রিক অলরেডি আলাপ আলোচনা এগুলো শুরু হয়ে গেছে, এবং আমাদের যখন পাচ্ছে তখন তাদের উৎসাহটা আরও বেড়ে যাচ্ছে এবং বলছে যে আমরা আছি, আপনাদের সাথে আছি, পরিবর্তনের পক্ষে আছে, নতুন কিছু চাই। খুলনা নগরবাসীর সমস্যার অন্ত নেই। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, নাজুক সড়ক, ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থা যেন মশা উৎপাদনের কারখানা। এছাড়া গত 1 বছরে প্রায় 100 খুনের ঘটনায় জনমনে আতঙ্ক। অল্প বৃষ্টিতেই আসলে খুলনা তলিয়ে যায়। অনেক জনপ্রতিনিধি আসে, কিন্তু খুলনার মানুষের ভোগান্তির কোনো শেষ নাই। প্রচুর মশা, এই শীতকালেও এত মশা, টেকা যায় না ঘরে। রাস্তার এই যে খোলাখুলি পাইপ লাইন এটা ওঠার, তাই না, সাথে সাথে তার রিপেয়ারের ব্যবস্থা নাই। জনদুর্ভোগের 1 নম্বর। রিক্সাগুলো যেন বন্ধ না হয়, তাদের কাছে চাঁদা না নেওয়া হয়, 5টা জন্য কেউ রিক্সা গান কাই না নেওয়া হয়। খুলনা শহরে ট্রাফিক বাতি টোটালে ধরতে গেলে তো নাই, কোনোটাই নাই। আর যানজট তো মনে করেন যে যে নিয়মিত লাগিয়েই আছে। নগরবাসীর এসব ভোগান্তি প্রার্থীদের অজানা নয়। তারা বলছেন নির্বাচিত হতে পারলে যৌথ প্রচেষ্টায় স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়া হবে। তবে জামায়াতের প্রার্থীর অভিযোগ, প্রচারণায় সব প্রার্থী সমান সুযোগ পাচ্ছে না। এই সিটির বিগত দিনে সরকার যারা উন্নয়ন করেছে, টেকসই উন্নয়ন হয় নাই। মশক নিধনের কোনো কার্যক্রম খুব বেশি দেখা যায় না, এবং এই শহরের পয় নিষ্কাশন ব্যবস্থাও এমন যে জলাবদ্ধতা লেগেই থাকে। আমরা এর উপরে কাজ করবো। আমরা একটি সুন্দর গ্রিন এবং ক্লিন সিটি করতে চাই। লেভেল প্লেইং ফিল্ডের এই জায়গাটা ইতিমধ্যে হোঁচট খেয়েছে। নিয়ম মেনে আমরা যখন সাদা কালো ব্যানার লাগাচ্ছি, ঠিক অনুরূপভাবে কোনো দল যখন কালার ব্যানার লাগাচ্ছে, এখানে কেন প্রশাসনের চোখে পড়তেছে না, সারা দেশের চোখে পড়তেছে? সিটি কর্পোরেশনের 16 থেকে 31 নম্বর ওয়ার্ড নিয়ে খুলনা 2 আসনের নির্বাচনী এলাকা। ভোটার আছেন 3,35,241 জন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। প্রচার, গণসংযোগ, জনসভায় ব্যস্ত প্রার্থী ও কর্মী সমর্থকরা। সাতক্ষীরা 1 আসনে জয়ী হলে মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপি প্রার্থী। তার প্রধান প্রতিপক্ষ জামায়াত চান খিদমতের সুযোগ, আচরণবিধি মেনে চলার আহ্বান, রিটার্নিং কর্মকর্তা নতুবা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। প্রতীক পেয়েই গণসংযোগে ব্যস্ত বিএনপি প্রার্থী। সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বাড়ি বাড়ি গিয়ে যাচ্ছেন ভোট। একই সাথে চলছে জনসভাও। জয়ী হলে লড়তে চান মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে। অভূতপূর্ব সাড়া পাচ্ছি। তারপরে তো মনের ব্যাপার। আমি তো সবচেয়ে বড় কথা হলো, আমি সংসদ সদস্য 2 বার ছিলাম। আমি তো উন্নয়ন করে পরীক্ষা দেওয়া, আমার দ্বারা কোনো অনৈতিক কাজ হয়নি। আসনটিতে প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী অধ্যক্ষ ইজ্জতুল্লাহ। প্রচারণায় ব্যস্ত তিনিও। জনগণের খেদমতের সুযোগ চান তিনি। 5 লক্ষ ভোটারের খেদমত করার সুযোগ যেন আমি পাই, এই বার্তা আমি তালুকদারবাসীকে দিতে চাই। চায়ের দোকান সহ সর্বত্রই চলছে প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ। কি ভাবছেন ভোটাররা, কেমন প্রার্থী চান তারা? আমরা চাই জনগণের ম্যান্ডেটের, জনগণের ভোটাধিকারে নেতা নির্বাচিত হোক, তারা সংসদে যাক, জনগণের ম্যান্ডেটের কাছে তারা দায়বদ্ধতা থেকে সংসদে কথা বলুক, দেশের উন্নয়নে, মানুষের উন্নয়নে কাজ করুক। প্রত্যাশা হচ্ছে আমাদের এলাকার উন্নয়ন, রাস্তাঘাট বা দুর্নীতিমুক্ত সমাজ চাই। তালা ও কলারোয়া উপজেলা নিয়ে গঠিত আসনটিতে প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির জিয়াউর রহমান, ইসলামী আন্দোলনের রেজাউল করিম ও কংগ্রেসের ইয়ারুল ইসলামও।
অত্যন্ত সম্প্রীতির সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই তাদের প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছে। কেউ কারোর প্রতি কোনো ধরনের খারাপ আচরণ করছে না। নির্বাচনী প্রচারণায় আচরণবিধি ভঙ্গ করলে কিংবা গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তার। জানান, নির্বাচন আয়োজনে কঠোর থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা কিন্তু একটি কথা বারবার বলতে চাই যে এই নির্বাচন কিন্তু সাধারণ নির্বাচন না। এই নির্বাচন জুলাই রক্ত দেওয়ার মাধ্যমে এই নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করবে, এই নির্বাচন নিয়ে কোনো ধরনের অপপ্রচার হবে, এই নির্বাচনকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করবে, আমরা কিন্তু এটা কখনোই হতে দেব না। আসনটিতে মোট ভোটার সংখ্যা 4,96,848 জন। এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্তিপূর্ণ। শেষ পর্যন্ত এমন শান্তিপূর্ণ পরিবেশ চান সাধারণ ভোটাররা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। পটুয়াখালীর 4টি আসনে সুষ্ঠু নির্বাচন সম্পন্নে 10,000 কর্মকর্তার প্যানেল চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে তাদের প্রশিক্ষণও শুরু হয়েছে। অপরদিকে ভোটারদের নিরাপত্তায় প্রতি উপজেলায় সেনা ক্যাম্প বসানো সহ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। পটুয়াখালীর 4টি সংসদীয় আসনে এবছর ভোট কেন্দ্র 513টি। বিগত বছরগুলোর তুলনায় এবছর ভোটার সংখ্যা প্রায় 80,000 বেড়ে দাঁড়িয়েছে 15,09,589 জনে। নির্বাচন সংশ্লিষ্টরা জানান, ভোটের দিন ভোটারদের পরিচিতি শনাক্তকরণ, ব্যালট পেপার দেয়া এবং ভোট গণনার কাজ সম্পন্নের জন্য এবছর 10,000 কর্মকর্তার তালিকা তৈরি করেছে কমিশন। যাচাই বাছাই শেষে দক্ষ অভিজ্ঞ এসব কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়াও শুরু হয়েছে, যা চলবে আগামী 8 ফেব্রুয়ারি পর্যন্ত। এই প্রশিক্ষণ আসলে একটা সুষ্ঠু ভোটের জন্য যারা কাজ করবে তারা কিভাবে কাজটা করতে হয় সেটা কিন্তু সঠিকভাবে জানা প্রয়োজন আছে। এই জন্য আমাদের এই জন্য ট্রেনিংটা আমরা দিব। যোগাযোগ বিচ্ছিন্ন একাধিক চরাঞ্চল সহ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা ক্যাম্প বসানো সহ নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। আমাদের লক্ষ্য কেবলমাত্র একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন। আমাদের যে এই কমিটমেন্ট, সেটাই আমাদের মূল মনোবল। নির্বাচনকালীন সময়ে গুজব, অপতথ্য প্রতিরোধে সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা। আপনারা এটাকে প্রতিহত করেন, এটাই হচ্ছে আমাদের অনুরোধ। এবং এটা যদি আপনারা করেন তাহলে আমরা মনে করি যে তথ্য বিভ্রাট যেটা আছে অপসংস্কৃতি থেকে আমরা রেখে যাব। এদিকে বিগত নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত বিতর্কিত কোনো কর্মকর্তা যেন এবারের নির্বাচনে দায়িত্ব পালন করতে না পারে সেটি নিশ্চিত করা হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন। প্রিজাইডিং পুলিং অফিসার যারা ভোট অতিথি নিয়েছেন তাদের মধ্যে শঙ্কা, দ্বিধা, সংকোচ অনেক বিষয় কাজ করতেছিল। আমরা আশাবাদী যে এটি আমরা কাটিয়ে উঠতে পেরেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর 4টি আসনে মোট 19 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে বিভিন্ন দল, জোটের 18 জন এবং 1 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। অভ্যুত্থানের পরেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। সাংবাদিকরা এখনো নির্যাতন, নিপীড়নের শিকার হচ্ছেন। ডিআরইউতে সাংবাদিক সুরক্ষায় ইউনেস্কোর সাপোর্ট ডেস্কের হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, শুধু সরকারের সমালোচনা নয়, গণমাধ্যমের সুরক্ষায় সাংবাদিক সংগঠনগুলোরও দায় রয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাথে ইউনেস্কোর সাংবাদিক সাপোর্ট ডেস্কের কার্যক্রম উদ্বোধন। অনুষ্ঠানে জ্যেষ্ঠ সাংবাদিকরা গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বলেন, এখনও ভয়ের পরিবেশ রয়েছে, প্রায়ই নিপীড়নের শিকার হতে হচ্ছে সাংবাদিকদের। আমরা আশা করেছিলাম জুলাই অভ্যুত্থানের পর একটা সাংবাদিকদের জন্য একটা অভয়, নিরাপদ পরিবেশ থাকবে, সেটি যে সব ক্ষেত্রে হয়েছে তা নয়। সাংবাদিকদের পাওনা আদায়ের জন্য ন্যূনতম ওয়েজ নিয়ে এই সাংবাদিক সংগঠনগুলো বড় কোনো ভূমিকা রাখতে পারেনি। সহযোদ্ধা অথবা নিজে নির্যাতন, নিপীড়নের শিকার হয়নি এমন কোনো দিন নেই। শুধু সরকারের সমালোচনা নয়, সাংবাদিক সংগঠনগুলোকে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রেস সচিব। তিনি বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। অনেক বেশি করে আমরা সরকারকেই সমালোচনা করি। সরকার এটা করা উচিত ছিল, করছে না, সরকার ওইটা করা উচিত ছিল, ওইটা করছে না, এবং সরকারের ফেইলুরগুলো এত বেশি সামনে এসে সবার মধ্যে দাঁড়ায়, আমরা অন্যান্য যারা অ্যাক্টর আছে জার্নালিজমের ক্ষেত্রে, সেফ জার্নালিজমের জন্য যারা যারা দায়ী তাদের কথাটা আমরা ভুলে যাই।
এই ভোলাটা উচিত না। এ সময় ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুজান ভাইস বলেন, আসন্ন নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। গণভোট ও নির্বাচন নিয়ে জনগণ গণমাধ্যমের উপর নির্ভরশীল থাকবে। This is an election where much of the population is depending on you. আসন্ন নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো কি করছে, গণভোট আসলে কি, এসব বাংলাদেশের ভবিষ্যতে বড় ভূমিকা রাখবে। Which is really important for the future of Bangladesh. অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব ফয়েজ আহমদ এবং ইউনেস্কোর গ্লোবাল মিডিয়া ডিফেন্স ফান্ডের প্রতিনিধি লিনা ফক্স। Safety of journalists from legal attacks. লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বকাপ খেলতে যেতে না পারায় স্কোয়াডে থাকা ক্রিকেটাররা আপসেট। দীর্ঘদিন ধরে পরিকল্পনা করলেও শেষ মুহূর্তে না খেলতে পারায় মনে আছে দুঃখ, বলছেন হান্নান সরকার। মাঝের এই সময়টায় অন্য টুর্নামেন্ট আয়োজন করা গেলে ভালো হবে ভাবনা সাবেক এই ক্রিকেটার ও কোচের। তবে জানা গেছে সবশেষ বিসিবি সভায় এমন কিছু আলোচনা হয়নি। আইসিসির আনুষ্ঠানিক মেইল বার্তার পর আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের জন্য দরজাটা বন্ধ হয়ে গেছে একেবারেই। ভারত না যাওয়ার সিদ্ধান্তের পর বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার মাটিতে খেলার স্বপ্নটাও মিশে গেছে আইসিসির এই সিদ্ধান্তে। তাতে দেশের ক্রিকেট সংশ্লিষ্টদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও স্বাভাবিকভাবেই বিশ্বমঞ্চে খেলতে না পারার আক্ষেপ রয়েছে ক্রিকেটারদের। আসন্ন টি-20 বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা না খেলতে পারায় আপসেট, বলছেন বিপিএল এর শিরোপাজয়ী কোচ হান্নান সরকার। দুজন আমার টিমে ব্যাপারটা তাদের কাছ থেকে কথা হচ্ছে, দেখা হচ্ছে, বাট আরও কিছু প্লেয়ার আছে জানেন যে তারাও ওয়ার্ল্ড কাপ স্কোয়াড আছে, তাদের সঙ্গে কথা হয়, আর তারা তো একটু আপসেট। এটা আসলে খুবই স্বাভাবিক। এটা আমাদের ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত কিন্তু ছিল না, এটা একদম অ্যাবসলুটলি আমাদের গভর্নমেন্টের ডিসিশন ছিল। তো সেখান থেকে ওনারা হয়তো অনেক কিছু সার্ভে করেছেন, অবজারভেশন করেছেন এবং অনেক কিছু অ্যানালিসিস করেছেন, সেখান থেকে সিদ্ধান্ত নিয়েছে। কষ্ট অবশ্যই আছে, ওয়ার্ল্ড কাপ খেলার প্ল্যানিং, চিন্তা ভাবনা, তারা অনেকদিন যাবতীয় স্বপ্ন দেখছে। অনেক নতুন প্লেয়ার ছিল যাদের জন্য প্রথম ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছিল। সো কষ্টের ব্যাপার, বাট নিশ্চিতভাবে বাস্তবতাও তাদেরকে মেনে নিতে হচ্ছে। মনে দুঃখ থাকলেও বাস্তবতা নিশ্চয়ই মেনে নিয়েছে ক্রিকেটাররা। বিশ্বকাপ চলাকালীন লম্বা সময়ের এই বিরতি কিভাবে কাটাবেন উঠছে সেই প্রশ্ন। সাবেক এই ক্রিকেটারের মত, সবাইকে নিয়ে ভিন্ন টুর্নামেন্ট আয়োজন করা গেলে কমবে ক্রিকেটারদের মনের কষ্টটাও। আমার মনে হয় একটা ভালো একটা চিন্তা, এটা আমি শুনছিলাম যে প্রাথমিকভাবে এরকম কিছু একটা চিন্তাভাবনা হচ্ছে বা চলছে। এখন এই বিষয়টা হলো আমাদের প্লেয়ারদের এই বিপিএল খেলার পর নিশ্চিতভাবে কিছুদিন একটা ব্রেক হয়তো দরকার হতে পারে, তারপরে জাতীয় ইলেকশনের ব্যাপার রয়েছে। এটাকে কীভাবে ম্যাচ আপ করবে ক্রিকেট বোর্ড নিশ্চিতভাবে প্ল্যানিং করবে। কিছু যদি একটা টুর্নামেন্ট বা কিছু কম্পিটিটিভ ম্যাচের অ্যারেঞ্জমেন্ট করা যায়, সেটা প্লেয়ারদের যে ওয়ার্ল্ড কাপ না যাওয়ার যে একটা কষ্ট, সেখান থেকে হয়তো এই টুর্নামেন্ট খেলার মাধ্যমে কিছুটা আক্ষেপ গোছাতে পারবে। তবে ক্রিকেটারদের নিয়ে ভিন্ন একটি টুর্নামেন্টের গুঞ্জন উঠলেও জানা গেছে সবশেষ বিসিবির সভায় আলোচনা হয়নি এমন কোনো কিছুই। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। এদিকে বিশ্বকাপ খেলা নিয়ে বিসিবি সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি মনে করেন সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। তার দাবি, আইসিসির সঙ্গে কূটনৈতিক লড়াইয়ে মুনশিয়ানা দেখাতে পারেনি বিসিবি। ব্যর্থতা ঢাকতেই সাকিব ইস্যুকে সামনে টেনে এনেছে বোর্ড। ক্রিকেট কূটনীতির মাধ্যমে আমরা যে নিরাপত্তাহীনতায় ভুগছি, আমরা যে সবার আগে আমার বাংলাদেশকে সেভ করার জন্য, আমার বাংলাদেশের সম্মান ইজ্জতকে রক্ষা করার জন্য আমরা যে সিদ্ধান্তটি নিয়েছি, সেটাকে আমি এবং আমার দেশ সমর্থন করে। কিন্তু আমার ক্রিকেট বোর্ডের ক্রীড়া কূটনীতির মাধ্যমে এই সমস্যাটি হয়তোবা আমরা সমাধান করতে পারতাম না। আমরা হয়তোবা ভারতীয় ক্রিকেট বোর্ড বা আইসিসির সাথে কথা বলে এটার একটা সুরা আমরা বের করতে পারতাম। এটা তো রীতিমতো স্ট্যান্ডবাজি আমি বলব। কারণ হচ্ছে রাষ্ট্রীয় আইন অমান্য করে ক্রিকেট বোর্ডের কোনো এখতিয়ার নাই সাকিবকে ফিরে আনার। টি-20 বিশ্বকাপে অংশ না নিলে পাকিস্তানের উপর নেমে আসতে পারে আইসিসির কঠিন শাস্তি। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি এই আজ পাকিস্তান সুপার লিগেও পড়ার ইঙ্গিত দিয়েছে ভারতের সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। এদিকে বাংলাদেশের প্রতি সংহতি জানানোর 24 ঘন্টার মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করেছে পিসিবি। তবে বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তান সরকারের নিতে যাওয়া সিদ্ধান্তের প্রতি সমর্থন দেওয়ার কথা জানান ক্রিকেটাররা। ভারত ভ্রমণে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের দাবির প্রতি সংহতি প্রকাশ করে টি-20 বিশ্বকাপ নিয়ে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেয় পাকিস্তান। একদিন পরই অবশ্য 15 সদস্যের বিশ্বকাপের দল ঘোষণা করে পিসিবি। 24 ঘন্টার মধ্যে দেশটির এমন অবস্থান জন্ম দিচ্ছে নানা প্রশ্নের।
যদিও পিসিবির নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ বলছেন ভিন্ন কথা। স্কোয়াড ঘোষণা হলেও এখনও শতভাগ নিশ্চিত নয় তাদের বিশ্বকাপে অংশগ্রহণ। ফলে চাওয়ার হচ্ছে মহসিন নাকভির প্ল্যান এ, বি, সি ও ডির বিষয়টি। নির্বাচক হিসেবে সময়সীমা ঠিক আগ মুহূর্তে দল ঘোষণা করেছি আমরা। আমাদের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। পিসিবি চেয়ারম্যানও একই কথা বলেছেন, তাই আমরা তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব। আইসিসি থেকে সরাসরি কোনো চাপ না এলেও ভারতের গণমাধ্যমে উঠে এসেছে ভিন্ন তথ্য। বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানকে কঠিন শাস্তির মুখে পড়তে হবে বলে সংবাদ প্রকাশ করে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির বিশ্বকাপ বর্জনের হুঁশিয়ারির পর সংবাদ মাধ্যমটি জানায় এতে করে বিপদে পড়তে পারে পাকিস্তানের ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি এই আজ পাকিস্তান সুপার লিগেও পড়ার ইঙ্গিত দিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। পিএসএল খেলতে বিদেশি ক্রিকেটাররা পাবেন না অনাপত্তিপত্র, পাকিস্তান অংশ নিতে পারবে না এশিয়া কাপেও, এমনকি বাতিল হয়ে যেতে পারে মার্চে দেশটির বাংলাদেশ সফর। বিশ্বকাপে বাংলাদেশের অবস্থানের প্রতি সংহতি জানানো পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সাথে রোববার বৈঠকে বসেন পাকিস্তানের ক্রিকেটাররা। সেখান থেকে পাকিস্তান সরকারের নিতে যাওয়া সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানান তারা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। ইংলিশ প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর লড়াইয়ে আর্সেনালের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে এই হারে শিরোপার লড়াইয়ে হোঁচট খেল মিকেল আর্তেতার শিষ্যরা। এমিরেটস স্টেডিয়ামে ২৯ মিনিট পর্যন্ত গানারদের আটকে রাখে ম্যান ইউ, তবে দুর্ভাগ্যজনকভাবে লিসান্ড্রো মার্টিনেজের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে রেড ডেভিলস। ৮ মিনিট পরে অবশ্য সমতায় ফেরে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রায়ান এমবেমোর দারুণ ফিনিশিংয়ে লিড হারায় স্বাগতিকরা। খেলার ৫০ মিনিটে প্যাট্রিক ডোরগুর অসাধারণ নৈপুণ্যে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ম্যান ইউ। ৮৪ মিনিটে আর্সেনালকে সমতায় ফিরিয়ে আসার আলো জিয়ে রাখেন মিকেল মেরিনো, তবে ৩ মিনিট পরেই স্বাগতিকদের হতাশায় ডোবান ম্যাথুস কুনহা। প্রায় ২৫ গজ দূর থেকে বুলেট গতির শটে জালে বল জড়িয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের শ্বাসরুদ্ধকর জয় উপহার দেন তিনি। স্প্যানিশ লা লিগায় সহজ জয় পেয়েছে বার্সেলোনা। রিয়াল ওভিয়েদাদকে ৩-০ গোলে হারানোর দিনে টেবিলের শীর্ষস্থান ফিরে পেয়েছে কাতালানরা। ঘরের মাঠ ক্যাম্প নিউতে শুরুটা ভালো করতে পারেনি স্বাগতিকরা। প্রথমার্ধের বিবর্ণতা ঝেড়ে ফেলে দ্বিতীয়ার্ধে আসল রূপে ফেরে বার্সা। প্রতিপক্ষের ২ ভুলে ৫ মিনিটের মধ্যে ম্যাচের চিত্র পাল্টে দেয় তারা। ৫২ মিনিটে দানি ওলমোর গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন রাফিনহা। প্রতিপক্ষের ভুলের সুযোগকে কাজে লাগিয়ে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালের ঠিকানা খুঁজে নেন এ ফরওয়ার্ড। ম্যাচের ৭৩ মিনিটে আবারও প্রতিপক্ষের ভুলে স্কোরশিটে নাম তোলেন লামিন ইয়ামাল। তার নেয়া অ্যাক্রোবেটিক ভলিতে ওভিয়েদোর বিপক্ষে ৩-০ গোলের জয় নিশ্চিত হয় বার্সেলোনার। লেবাননে আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করল ইসরায়েল। হিজবুল্লাহর একাধিক ঘাঁটি টার্গেট করে হামলার কথা জানিয়েছে আইডিএফ। নিহত হয়েছে সশস্ত্র গোষ্ঠীটির হেড অফ আর্টিলারি মোহাম্মদ আল হুসেনি সহ ২ জন। বিরাল সানসাল ও বেক্কা ভ্যালি সংলগ্ন এলাকায় হয়েছে এই অভিযান। আইডিএফের দাবি, সন্ত্রাসীদের একাধিক আস্তানা গুঁড়িয়ে দিয়েছে তারা। হিজবুল্লাহর অস্ত্রাগার, অস্ত্র উৎপাদন কারখানা সহ আরও কয়েকটি অবকাঠামোর বোমা বর্ষণ করেছে সেনারা। রোববার হামলার একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। দাবি, হিজবুল্লাহ হামলা চালাতে পারে বলে শঙ্কা ছিল। ঝুঁকি বিবেচনায় আত্মরক্ষা চালানো হয়েছে অভিযান। তীব্র তুষারপাতে বিপর্যস্ত ২ প্রতিবেশী আফগানিস্তান পাকিস্তান। কয়েকদিন ধরে চলা দুর্যোগে প্রাণ হারিয়েছেন দুদেশের কমপক্ষে ৮১ নাগরিক। এর মধ্যে বেশিরভাগই আফগান। তুষারঝড় ও বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের অন্তত ৩৪টি প্রদেশ। অন্যদিকে তুষারপাতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পুরো দেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন পাকিস্তানের ৬ প্রদেশের। বরফের চাদরে ঢাকা পড়েছে হাইওয়ে, ছেয়ে গেছে চারপাশ, তাই বন্ধ যান চলাচল। সড়কেই দিন কাটাচ্ছেন এসব যানবাহন চালকরা। দৃশ্যটি আফগানিস্তানের গজনি প্রদেশের। ৩ দিনের লাগাতার তুষারপাতে প্রদেশটির মূল সড়কগুলো এখন চেনাই দায়। একই দৃশ্য আরও কয়েকটি প্রদেশে। রাস্তা আটকে পড়া মানুষেরা খাবার পানি ছাড়াই দিন কাটাচ্ছে। মানুষ তো মারা যাচ্ছেই, সেই সাথে অনেক যানবাহনও এই তুষারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ২ রাত ধরে এই রাস্তায় আটকে আছি। যত দ্রুত সম্ভব এই রাস্তা খুলে দিতে সরকারের কাছে অনুরোধ করছি। দুর্যোগ কবলিত অঞ্চলগুলোতে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাঠাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
কাবুল, পারোয়ান, পানশির, ওয়ারদাক, হেরাত সহ অনেক প্রদেশে প্রাণহানির খবর মিলেছে। ভারী বৃষ্টিপাত ও তীব্র তুষারপাতে 450-এরও বেশি ঘরবাড়ি সম্পূর্ণরূপে বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের বেশ কয়েকটি প্রদেশও তীব্র তুষারপাত ও বৃষ্টিতে বিপর্যস্ত। সবচেয়ে খারাপ অবস্থা খাইবার পাখতুনখোয়ার বালাকোট, পাঞ্জাবের মুরি ও আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদে। উত্তর পশ্চিমাঞ্চলীয় অংশে তুষারধসের খবরও পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবেলায় বেশ কিছু অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। আগামী কয়েকদিন সেই স্থানগুলোতে তীব্র শৈত্যপ্রবাহ ও ভারী তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এখনকার মতো শেষ করছে যমুনা নিউজের আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।